আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ বিশাল এক সুসংবাদ নিয়ে আসছি। ইভেন আমি চাই ব্যক্তিগতভাবে এমন কিছু ঘটুক, বড় আকারে না ঘটলেও ছোবলটা নামালেও ফুস করে উঠুক। তবে এবার ফুস করে উঠতে যাচ্ছে পাঁচটা রাষ্ট্র মিলে, আর এই পাঁচটা রাষ্ট্র লিড দিয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়া সম্ভব, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। 3 গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সিএসির বৈঠক। বাংলাদেশের 3টি গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে 3টি বৈঠক হয়েছে আজকে নির্বাচন কমিশনে আলাদা আলাদাভাবে। আদতে পেছনে কি কাজ করছে, কি ঘটনা আদৌ রয়েছে, যেগুলো আলোচনা হচ্ছে সেগুলোর অস্তিত্ব আছে কিনা, সেই আলোচনা করবে এই ভিডিও। ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে। তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই স্পিচটা দিয়েছেন। ওজনটা অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। ভারতের গড়ে গড়ে কান্নার রুল কি করেছেন? ভারতের গড়ে গড়ে কান্নার রুল তারা মনে বুঝতে পারে না এই জন্য কোনো কিছু হতে পারে। এটা যে কতটা ভারতকে বিপর্যস্ত করেছে। প্রতিদিনই নতুন নতুন চমক আসতেছে। এই যে আজকে যে চমকটা আসলো, যে গুজবটা ছড়াইলো, এই গুজবের মধ্যে একটা সত্য আছে, কিন্তু সেটাও কিন্তু আলোচনায় আসতেছে। কিন্তু ওই গুজবের কাছে ওটা ধামাচাপা পড়ে যাইতেছে। ধামাচাপা করতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। দেখেন, ওনার বক্তব্যের মাঝেও দুটা জিনিস আছে। তিনি যে ঘটনার কথা বলছেন খুবই আতঙ্কিত হচ্ছেন এবং তার ভয়াবহতা উল্লেখ করেই তিনি এই স্পিচটা দিয়েছেন। আবার একই সঙ্গে খেয়াল করেন তার রাজনৈতিক সাংস্কৃতিক মানটা কোন পর্যায়ে, যে তিনি কিন্তু কারণ নাম বলছেন না। এরকম অবস্থায় আমাদের যদি হাসিনা বেগম থাকতেন, একেবারে নাম ধরে যাচ্ছে তার মুখের যেই ভঙ্গিগুলো থাকতো এবং শব্দগুলো হতো, এটা ভয়ঙ্কর ভাবে। কিন্তু তিনি ভদ্রভাবে কিন্তু যা বলার বলছেন, এবং এটার ওজনটা অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। আর শেখ হাসিনার বয়ানগুলি থাকতো ওই যে উপরের ভাসতো আর কি, চিলবিল চিলবিল করে পাড়ার ওই যে খিস্তি খেউ যে করে যে সমস্ত পোলাপানগুলো বা অশিক্ষিত মহিলা বা এরা ঠিক একেবারেই তার ওই জায়গায় যদি শেখ হাসিনার মুখটা চেঞ্জ করে দিয়ে ওইরকম কাপড় পরায় যদি একটা বস্তির মধ্যে নামাই দেওয়া যেত, তার মুখের যে ভাষা আর ওই বস্তির মহিলাদের ভাষা একদম একই রকম। একটু বেশি বলে ফেললাম দর্শক, কিন্তু বাস্তবে তাই। আমি বললাম এই কারণ যে তার বিপরীতে যখন দেখি প্রধান উপদেষ্টা এইভাবে কথাগুলি বলেন, এবং দেখেন তাও কি গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এইরকম যদি একটা কমিশনের রিপোর্ট পাইতো শেখ হাসিনা ফাটায় ফেলতো একেবারে। তিনি দ্বিতীয় দফায়, প্রধান দফায় দিয়েছে, এটা দ্বিতীয় দফার প্রতিবেদন পাওয়ার পর তিনি বলছেন কি ভয়াবহ এক একটা ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। চিন্তা করেন, যারা ঘটিয়েছে তারা কিন্তু দূরের কেউ না, আমাদের কাছের লোক। সেই জন্য তিনি এই কথা বলছেন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কাছে রিপোর্ট দেন কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। এই সময় কমিশনের সদস্য নূর খান, সাজ্জাদ হোসেন, নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ আছে বাংলাদেশে কি ঘটনাগুলো ঘটেছে। প্রধান উপদেষ্টা বলছেন কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়? 3 ফিট বাই 3 ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তার সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজটা শুরু করতে পারে। দেখেন, এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনার শাসনের অপরিহার্য অংশ। এটা করে চালাই গেছেন অন্তত 2021 সাল পর্যন্ত। 21 সাল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মার্কিন নিষেধাজ্ঞা না আসছে। তো মার্কিন নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে একেবারে ওহী নাজিল হওয়ার মতন আর হয়েছে। আমরা যতই মার্কিন কে গালাগালি করি না কেন, ঘটনা তারাই ঘটাইছে এবং আমাদের বহু মানুষের জীবন
রক্ষা পাইছে দর্শক। বিএনপিকে আওয়ামী লীগের শূন্য স্থানে দেখতে পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপি তার বিগত জনপ্রিয়তা কি হারাতে বসেছে? দেশের মানুষের পারসেপশন কি? আগামীতে ক্ষমতায় বসতে পারবে? বিএনপির আসলে উল্লেখযোগ্য ভুলগুলো কি? অথবা বিএনপি নেতারা ক্ষমতার জন্য কিংবা নির্বাচনের জন্য এতটা বেসামাল কেন? চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। নির্দ্বিধান প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতার রাজনীতি করলে এটা বিএনপির জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট। আর তারা যদি মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে, যেটা বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ের আসনে ছিল। জনাব তারেক রহমান কি পারবেন তার বাবা এবং মায়ের জনপ্রিয়তা ধরে রেখে বিএনপিকে পরিচালনা করতে? প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বাসী একজন মানুষ, পুরোপুরি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ। কিন্তু এই ব্যক্তির সাম্প্রতিক যে বক্তব্যগুলো আমরা দেখছি অনেকটা বিএনপির বিরুদ্ধে যায়। এবং আজকে তিনি যে সম্পাদকীয়টি লিখেছেন আমি পুরোটা পড়লাম, এতে করে আমি আতঙ্কে আছি যে বিএনপির বিশ্বস্ত দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপির সমালোচনা করছে কেন। প্রথমে আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি ধরেন বিএনপির একজন অনুরাগী বা বিএনপিকে ভালোবাসি, জীবনে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বিএনপিকে দিয়েছি, এবং ফ্যাসিস্ট যুগে পুরো সময়টা আমরা লড়াই করেছি নেপথ্যে হোক আর প্রকাশ্যে হোক বিএনপির জন্য। কিন্তু সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বিএনপি ভাবতে পারছেন না, তার কারণ আমরা বিএনপির সমালোচনা করছি, যেমনটা মাহমুদুর রহমান করছেন। আমরা কারা, আর এই মুহূর্তে বিএনপির সমালোচনা করছেন কারা? যেমন ধরেন শিল্পী আসিফ আকবরের কথা বলি, আমার খুব পছন্দের একজন মানুষ, আমার সাথে খুব ভালো সখ্যতাও রয়েছে শিল্পী আসিফের। তিনি গত 15 বছর নির্যাতিত হয়েছেন, সকল জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, ইভেন তিনি গানও ছেড়ে দিয়েছেন এই ফ্যাসিস্ট রেজিমের জন্য। আজকে তিনি বলছেন এই বিএনপিকে তো আমরা চিনি না বা এই বিএনপিকে তো ভালোবাসিনি। বিএনপির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একটি হলো লাড়েলাপ্পা গ্রুপ, অর্থাৎ যারা বিএনপি করেনি বা করেছে, বা যারা আওয়ামী লীগও করেছে বিএনপিও করেছে, এক পরিবারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি, অর্থাৎ যারা রাজনৈতিক দলের উপর নির্ভর করে অর্থ লোপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে, অর্থাৎ মাল কামাই করে বাংলা কথায়, তাদের কাছে কোনো রাজনৈতিক দল প্রাধান্য পায় না। শুধু যে ক্ষমতায় আসে তাদেরকে ম্যানেজ করে তারা তাদের আর্থিক অবস্থাটাকে উন্নত করে। এদের রাজনৈতিক কোনো আদর্শ বা চরিত্র নেই। কিন্তু বিএনপি বা জামায়াত বা আওয়ামী লীগে এমন কিছু ব্যক্তি আছেন যারা শেখ মুজিবের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, কিংবা জামায়াত তারা যেটা বলে যে কোরআন এবং হাদিসের আদর্শ, এই আদর্শ লালন করে। তো বিএনপি জিয়াউর রহমানের অবস্থানটা কেন, বা কেন জিয়াউর রহমান এত জনপ্রিয় হয়েছে? আওয়ামী লীগের বিপরীতে জিয়াউর রহমান যে আদর্শিক জায়গাটা তৈরি করেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই জিনিসগুলো জিয়াউর রহমান এনেছেন। অর্থাৎ সেকুলার আওয়ামী লীগের বিপরীতে ইসলামী শক্তিকে এক করে জাতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছে। আজকের যারা লিস্টেড বিএনপি নেতা বা যারা এখন কথা বলছেন গণমাধ্যমে, টকশোতে, এরা অধিকাংশ আওয়ামী লীগ থেকে উঠে এসছে বা বাম রাজনীতি থেকে উঠে এসছে। এরা অনেকে প্র্যাকটিসিং মুসলিম কিনা সন্দেহ আছে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।